মানুষ ঋণ করে বিদেশে আসে, তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত ঋণ পরিশোধ করা। অযথা দুশ্চিন্তা না করে ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী চলুন, দেখবেন সফলতা ঠিকই আসবে এবং ঋণও পরিশোধ করতে পারবেন। নিয়মিত কাজ করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান। এতে করে আপনার খরচের অভ্যাসটা কমে যাবে, যেগুলো বেদরকারি। বিদেশের আইন ও নিয়ম কানুন সবসময় মেনে চলুন, কারণ আপনি নিজের ইচ্ছায় বিদেশ জীবনযাপন করতে পারবেন না। তাদের দেশে থাকতে হলে তাদের কথা, নিয়ম কানুন সব কিছুই মেনে চলতে হবে। আর অবশ্যই আকামা এবং রেসিডেন্স কার্ডের মেয়াদ নিয়মিত পরীক্ষা করুন, কোনো কমেই যাতে মেয়াদ উত্তীর্ণ না হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ এই জন্যই হয়। আসলে আকামার বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে, যেমন ইদানিং হয় কি 6 মাসের আকামা হচ্ছে, আগে যা 1 বছরের হয়ে যেত একই খরচে। তো আসলে মানুষ নিরুপায়। তারপরে 3 মাসের এখন সামনে হচ্ছে, অনেকেই বলতেছে, আসলে কিছু করার নেই। সবাই বলতেছে ফেব্রুয়ারি পরে ভালো একটা সুখবর আসতে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে একটা সুখবর আসে। আকামার অনেক খরচ বেড়ে যাচ্ছে, অনেক মানুষ অবৈধ হয়ে যাচ্ছে। সহজে আসলে অপরিচিত মানুষকে বিশ্বাস করবেন না। হয় কি ইদানিং এমনিতেই এদেশে কালো জাতের উৎপাতে মানুষ থাকতে পারে না। আপনি একটু রাত হলেই, সন্ধ্যা হলেই একটু অন্ধকার গলি দিয়ে চলতে পারেন না, একা বড় রাস্তা দিয়েও চলা যায় না। যে কোনো সময় হয় কি একটা সাইকেল নিয়ে আসতেছে আপনার পিছু পিছু, হুট করে আপনার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেছে। এখন আপনি দৌড়েও ধরতে পারবেন না তাকে, সে তো চলেই যাচ্ছে। তারপরে তারা ছোট ছোট মোটর সাইকেল আছে, এগুলাকে এই দেশে দাব্বাব বলে, দাব্বাব নিয়ে আসে। হুট করে দুজন আপনার সামনে আসবে, একটা ছুরি ধরবে, আরেকজনের পকেটে হাত দিয়ে সব কিছু নিয়ে যাবে। এমন হয় মাঝে মধ্যে মানুষকে মেরেও সব কিছু নিয়ে যায়। তাই অন্ধকার অলিগলি এড়িয়ে চলবেন সবসময় যতদূর সম্ভব। আর এই তো গেল কালো জাতির কথা। এখন তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা আল্লাহর রহমতে অনেক এগিয়ে গেছে। ওরা এখন কি করে, যাত্রী সেজে গাড়িতে উঠে, যাত্রী ছেড়ে একজন ড্রাইভার মানুষ, বাঙালি মানুষ এদেশে টুকটাক এদিক সেদিক করে তারা খায়। ওরা যাত্রী সেজে উঠে যে ভাই আমি অমুক জায়গায় যাব, এ হলো আমার লোকেশন। তো ড্রাইভার তো সরল মনের মানুষ, ঠিক আছে ভাড়া কত, ভাড়া ঠিকঠাক করে নেয়, ওঠার পরে ওই লোকেশনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার ওইখানে আগে থেকেই লোক সেট করা থাকে। তো তারা যে কোনোভাবে তাদেরকে SMS করে যে আমরা পৌঁছে গেছি। তখন সবাই মিলে একসাথ হয়ে ড্রাইভারকে হাত মুখ বেঁধে নিয়ে চলে যায় অস্ত্র মুখে, যে কোনো একটা রুমে নিয়ে বন্দি করে। বন্দি করার পরে মুক্তিপণ আদায় করার জন্য এবার যা যা করা দরকার সব কিছু করে, গাড়িও নিয়ে যায়। তো অনেক সময় হয় কি গাড়ি তো আর নিতে পারে না, গাড়ির চাকা খুলে বিভিন্ন জায়গায় ফেলে চলে যায়, চাকা নিয়ে বিক্রি করে দেয় বা বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে বিক্রি করে দেয়। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের পরিস্থিতি। ওরা আসলে এই দেশে এসে এগুলা করতেছে। এই তো গেল এটা। আর কি ভাবছেন, যাত্রী সেজে গিয়ে নিরাপদে থাকবেন? একজন দেশি ভাইকে পেয়েছেন, ঠিক আছে, দেশি ভাই পরিচিত মানুষ না হলেও সমস্যা নাই। ভুল আপনার ধারণা। আপনি যাত্রী সেজে যাবেন একজন অপরিচিত মানুষের সাথে, সে তাদের সিন্ডিকেটের কাছে সুন্দর করে আপনাকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেখানে আপনাকে হাত পা ভেঙে সেম কাজটাই করবে। বাড়ি থেকে, দেশ থেকে পারেন, যেখান থেকে পারেন আপনি তাদেরকে মুক্তিপণ দিতেই হবে। এমনকি অনেক মানুষকে তারা মেরেও ফেলে, হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, অনেক ধরনের নির্যাতন করে। তাই আমার পরামর্শ হলো, কোথাও যদি যেতেই চান ট্যাক্সি নিয়ে যাবেন,
ট্যাক্সি অপরিচিত হলেও তার একটা ডকুমেন্ট থাকে, তার নাম্বার প্লেট আছে, সে একটা কোম্পানির লোক, সে কোনো অবৈধ কাজ করার আগে 10বার চিন্তা করবে। আর তাছাড়া এদেশে খুব সুন্দরভাবে খালি বাস পাওয়া যায়, বাসে করে চলে যাবেন। তাছাড়া মেট্রো রেল আছে বিভিন্ন রুটে, মেট্রো রেলও করে যেতে পারেন যে কোনো জায়গায়। আর সবচেয়ে ভালো হয় নিজস্ব পরিচিত মানুষের সাথে চলাফেরা করা। এবার কিছু কাজের কথায় আসি। অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স করে কি কোনো কাজ করা যাবে বিদেশে? হ্যাঁ, উত্তর হলো যাবে। আপনার যদি লক্ষ্য অটুট থাকে, ইচ্ছা শক্তি বেশি থাকে, কনফিডেন্স পর্যাপ্ত থাকে, আপনি অবশ্যই কোনো না কোনো কিছু করতেই পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত হলো ড্রাইভিং লাইসেন্স দিয়ে গিয়ে আপনি এই দেশে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত কারোর মাধ্যমে হয়তো বা হাউস ড্রাইভারের কাজ পেলে সেখানে করতে পারেন। বিশ্বস্ত ভালো কোনো সৌদি হলে মাসে মাসে আপনাকে টাকা দিবে, তারপরে বছর শেষে আপনাকে আকামা করে দিবে, তারপরে আপনার বাড়ি যাওয়ার সময় টিকিট কিনে দেবে, হয়তো বা যাওয়ার সময় 2-1 মাসের বেতনও দিয়ে দেবে, এরকম হয়। তাছাড়া আপনি ড্রাইভিং শিখে নিজে একটা প্রাইভেট কার কিনে পরিচিত কোনো ভাড়া মারতে পারেন, যদিও সেটা এই দেশে অবৈধ, বেআইনি। তারপরে এরকম হয় মাদ্রাসার অথবা বিভিন্ন হসপিটালের বিভিন্ন ট্রিপ পাওয়া যায় পার্মানেন্ট, সেগুলো আপনি করতে পারেন। তবে হ্যাঁ, এটার জন্য আপনার ভালো গাড়ির দরকার, খুবই মানসম্মত গাড়ি লাগে। তারপরে আপনি ফুড ডেলিভারির অনেকগুলো অপশন আছে এদেশে। নুন আছে, জাহেজ আছে, নিনজা আছে, তারপরে হাঙ্গারি স্টেশন, এই জাতীয় অনেক ফুড ডেলিভারি আছে, পার্সেল ডেলিভারি আছে, অ্যামাজন সহকারে অন্যান্য অনেক পার্সেল ডেলিভারি আছে, সেগুলোতে আপনি করতে পারেন। তবে হ্যাঁ, আপনার যদি ইচ্ছা অটুট থাকে, আপনি একটা দিন একটাতে আটকাবেন ইনশাআল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আর একটি কথা, যারা দেশ থেকে নতুন ড্রাইভিং শিখে আসেন, তারা আপনার পরিচিত কারোর সাথে কয়েকদিন এদেশের রাস্তায় চলাফেরা করবেন, কারণ এই দেশে অনেক নিয়মকানুন রয়েছে যেগুলো আমরা চোখেও দেখিনি আমাদের দেশে। অবশ্যই সেই নিয়মগুলো অনেক সুন্দর, এগুলো না থাকলে এত স্বচ্ছভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারতো না। কাজেই আগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব অথবা যে কোনো কারো মাধ্যমে ভালো করে শিখে নেবেন, এখানে দেখে নেবেন। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স যখন করতে যাবেন তখনই পরীক্ষার সময় আপনাকে অনেক কিছু শেখানো হবে, দেখানো হবে। তো সেখানে তো আপনি তেমন বেশি শিখতে পারবেন না, আপনার কাছ থেকে শুধু পরীক্ষা নেবে, টুকটাক কিছু দেখিয়ে দেবে। আপনি যদি আগে থেকে কারো কাছ থেকে চালিয়ে শিখে নেন, সেক্ষেত্রে আপনার জন্য লাইসেন্স হাতে পেতে খুবই সহজ হবে। আর আপনি যদি নিয়মকানুন সম্পর্কে অবগত না হন, তাহলে অনেক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যেমন এদেশে অতিরিক্ত স্পিডে যদি আপনি গাড়ি চালান, সর্বনিম্ন 150 রিয়াল থেকে শুরু করে 2000 রিয়াল পর্যন্ত আপনাকে ক্যামেরায় মামলা দিতে পারে অটোমেটিক, কোনো ট্রাফিক ছাড়াই। তারপরে আপনি যদি লাল বাতি অমান্য করেন, সেখানে 3000 থেকে 6000 রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে। এরপরে মোবাইল ফোন হাতে নিয়ে যদি গাড়ি চালান, তাহলে তো কোনো কথাই নেই, সর্বনিম্ন 500 থেকে 900 রিয়াল আপনার জরিমানা চলে আসবে। কারণ মোবাইল ফোন হাতে নেওয়ার যে সমস্ত ক্যামেরা, এগুলো প্রতি সিগনালে থাকে, সিগনালে ছাড়াও বিভিন্ন বিলবোর্ডে, সাইনবোর্ডে এমন জায়গা থাকে আপনি দেখবেনও না। তারপরে সিট বেল্ট যদি আপনি না পারেন, 150 থেকে 300 রিয়াল জরিমানা। এরপরে আপনি নিষিদ্ধ লেনে যদি চলাফেরা করেন, যেমন এইসব দেশে হয় কি, আপনার এই একটা বাসের জন্য স্পেশাল লাইন থাকে, দেখা গেছে আপনি জানেন না, হুট করে বাসের লাইনে ঢুকে গেছেন,
তখন 1000 রিয়াল পর্যন্ত জরিমানার বিধান আছে। আর আরেকটা জরিমানা হয় আপনার নিরাপদ দূরত্বে যদি না থাকেন, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব যদি আপনি বজায় না রাখতে পারেন, সেখানেও আপনার 150 থেকে 300 রিয়ালের মতো জরিমানা। এরপরে স্টপ লাইন অমান্য করা, ভুলভাবে ওভারটেক করা, এগুলো যদি আপনি উল্টাপাল্টা করেন 150 থেকে 900 রিয়াল পর্যন্ত জরিমানার বিধান। তাই যত জেনে নেবেন ততই ভালো। আবার অনেক সময় দেখা যায় কি, আপনি হাইওয়ে থেকে সার্ভিস রোডে যাচ্ছেন, সেখানে সর্বোচ্চ গতিসীমা 60, ছোট্ট করে একটা ক্যামেরা রাখা আছে, সেখানে আপনি দেখতেছেন রোড ফাঁকা, সুন্দর করে আপনি 80 স্পিডে চলে যাচ্ছেন, 100-তে চলে যাচ্ছেন। হঠাৎ করে হুট করে দেখলেন কি আপনার সেলফি তুলে ফেলেছে তারা, গোপন একটা ক্যামেরায় আপনার গাড়ি সহকারে একটা সেলফি তুলে আপনার ওই যে আপসের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। সেখানে গেলে দেখতে পারবেন যে আপনি এই জায়গায় অমুক জায়গায় এত স্পিডে চালিয়েছিলেন, এটা জরিমানা এসেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য একা করবেন না, অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ রিজিক দান করুক।